আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে যে প্র্যাকটিক্যালটা করাবো ফটো ইলেকট্রিক এফেক্ট, উত্তরটা তো একজনের থেকে পেলাম, তো সে কি বাকিদের প্রতিনিধি এরকম কি একটা ধরে নেব? পরে আমাকে জানাস যে মোবাইলে ট্রাই করেছিলি কিনা এবং তারপরে কি হলো। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট এফেক্ট হিসাবে ফেমাস এবং সিগনিফিকেন্স হিসাবেও ফেমাস, কেননা ফটো ইলেকট্রিক এফেক্ট ফর দ্য ফার্স্ট টাইম recognized the existence of wave particle duality of light, অর্থাৎ লাইটটা যে ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ আ স্ট্রিম অফ ফোটন, মানে ফোটন বলে যে একটা ব্যাপার সেটা বাস্তবে এক্সিস্ট করে। ফোটনস আর আ সেট অফ স্পেশাল পার্টিকেলস যাদের রেস্ট মাস 0 হয় কিন্তু তাদের এনার্জি থাকে এবং এনার্জি ইকুয়াল টু পিসি হয়। অ্যাকচুয়ালি দে আর আলট্রা রিলেটিভিস্টিক পার্টিকেল, যাদের স্পিড এক্স্যাক্টলি লাইটের স্পিডের সঙ্গে সমান, যে সমস্ত পার্টিকেলের, তাদের সবাইকে বলে আলট্রা রিলেটিভিস্টিক পার্টিকেল। তো সেই হিসাবে ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং ক্রেডিট গোস টু অবভিয়াসলি অ্যালবার্ট আইনস্টাইন, যিনি ফোটনের ফিজিক্যাল সিগনিফিকেন্স ব্যাপারটাকে ঠিকঠাক ধরেছিলেন। মানে ম্যাক্স প্লাঙ্ক তো শুধু বলেছিলেন যে এনার্জি ক্যান বি, মানে এনার্জি ইজ কোয়ান্টাইজড এবং এনার্জিগুলো কোয়ান্টাম কোয়ান্টাম প্যাকেট প্যাকেট করে বেরোচ্ছে ফ্রম আ ব্ল্যাক বডি, যেটা আগের দিন বললাম। কিন্তু এই এরা যে মানে ইন রিয়েলিটি এরা যে এক্সিস্ট করে, মানে ফোটনটা যে আদতেই একটা এক্সিস্টেন্স, মানে একটা জিনিস, সেইটা আইনস্টাইন ফিজিক্যালি প্রথম এক্সপ্লেন করেছিলেন ব্যাপারটাকে, বা বলা যেতে পারে স্বীকৃতি দিয়েছিলেন, এবং তারপর সেটাকে অ্যাপ্লাই করে উনি ফটো ইলেকট্রিক এফেক্ট সাকসেসফুলি এক্সপ্লেন করতে পেরেছিলেন। ফটো ইলেকট্রিক এফেক্টটা কি, এবং এই এক্সপেরিমেন্টেরও সেটাই সেট আপ। সেটা হচ্ছে যে একটা এরকম টিউব বা একটা বাল্ব টাইপ, তার মধ্যে দুটো ইলেকট্রোড আছে। Between these two electrodes there is a variable voltage source, ঠিক আছে? সো ভেরিয়েবল ভোল্টেজ সোর্স অর্থাৎ একটা রিওস্ট্যাট থাকবে, দেন ব্যাটারি, তাহলে এটা পজিটিভ এন্ডে আছে অ্যানোড মেটেরিয়াল, অ্যানোড ইজ দ্য টার্গেট বডি, এবং নেগেটিভ এন্ডে আছে এটা, সো দিস ইজ ক্যাথোড মেটেরিয়াল। আচ্ছা, তাহলে এটা একটা টিউব, একদিকে অ্যানোড একদিকে ক্যাথোড, ক্যাথোডটাকে মোটামুটি সোর্স বলা যেতে পারে, অ্যানোড পজিটিভ ভোল্টেজ অ্যানোডে, নেগেটিভ ভোল্টেজ ক্যাথোডে, এবং ভোল্টেজটা ভেরিয়েবল, দিস ইজ আ রিওস্ট্যাট। রিওস্ট্যাট দিয়ে কোনো ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে চেঞ্জ করানো যায়, ঠিক আছে? আচ্ছা, এবার এই দুটো এন্ডের ভোল্টেজ মেজার করার জন্য একটা ভোল্টমিটার কানেক্টেড থাকবে, আর এখানে যদি কোনো কারেন্ট পাস করে, এখন তো এদের মধ্যে ফিজিক্যালি সেপারেটেড এরা, যদি কোনো কারেন্ট পাস করে তাহলে সেই কারেন্ট মেজার করার জন্য লাগবে একটা অ্যামমিটার, ঠিক আছে? আচ্ছা, এবার এবার একটা লাইট সোর্স
ইনসিডেন্ট লাইটটাকে আমরা ফেলবো অ্যানোডের উপর। এটা একটু ইন্টারেস্টিং, অ্যানোডে পজিটিভ ভোল্টেজ আছে কিন্তু, ঠিক আছে। ইনসিডেন্ট লাইটটাকে আমরা ফেলবো অ্যানোডের উপর এবং তারপর আমরা ক্যাথোডের ভোল্টেজটাকে ভ্যারি করাবো, ঠিক আছে। প্রথমে ক্যাথোডে 0 ভোল্ট থাকবে, মানে এদের মধ্যে কিছু থাকবে না আর কি ভোল্টেজ ডিফারেন্স। তারপর ক্যাথোডের ভোল্টেজটাকে গ্র্যাজুয়ালি নেগেটিভ করা হবে, -1 ভোল্ট, -2 ভোল্ট ইত্যাদি। এবং যখন এখানে 0 ভোল্টেজ থাকবে তখন অদ্ভুতভাবে, মানে এদের দুজনের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্সই নেই, কিন্তু অদ্ভুতভাবে যদি মাঝখানটা ফাঁকা থাকে, ইফ দেয়ার ইজ ভ্যাকুয়াম, তাহলে এখানে একটা কারেন্ট পাওয়া যাবে। তাহলে আমরা কি করেছি, এখানে কিন্তু কোনো হিট করিনি, থার্মায়োনিক এমিশন এখানে হয়নি, জাস্ট আমরা লাইট ফেলেছি, তার ফলেই একটা কারেন্ট পাওয়া গেছে। তাহলে এই যে একটা প্লেটের উপর লাইট ফেলা হলো এবং সেখান থেকে যে কারেন্ট পাওয়া গেল, দিস ইজ কল্ড ফটো কারেন্ট। এবং এই ফটো কারেন্ট, এই ব্যাপারটাকে আমরা যখন এক্সামিন করব বিভিন্ন রকম ভাবে, তখন কিছু ইন্টারেস্টিং রেজাল্ট দেখা যাবে। যেমন কিরকম, সাপোজ আমি যদি এই লাইটের ফ্রিকোয়েন্সি অফ লাইট নিউ, এইটাকে যদি আমি ফিক্সড রাখি, অর্থাৎ ধরা যাক আমি একটা নির্দিষ্ট কালারের লাইট ইউজ করলাম, রেড কালারের লাইট ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এই ফটো কারেন্ট, মানে অ্যামিটারে যেটা পাওয়া যাবে, ফটো কারেন্ট ভার্সাস অ্যাপ্লাইড ভোল্টেজ, দেখা যাবে যে যখন ভোল্টেজটা 0 তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কারেন্ট পাওয়া যাচ্ছে, সেটাকেই আমরা ফটো কারেন্ট বলছি। সেটাই একটা ইটসেলফ একটা ইন্টারেস্টিং ঘটনা, যে যেমন আমি কোন ক্লাসে, সিআরওর ক্লাসে যেমন বলছিলাম যে সারফেসে সবসময় একটা ব্যারিয়ার থাকে, যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে, মানে ব্যাপারটা এরকম দেখতে হয়, এরকম করে এরকম, হ্যাঁ। তো ফলে যে কোনো মেটেরিয়ালে যতই ফ্রি ইলেকট্রন লাফালাফি করুক না কেন, কখনোই বাইরে বেরিয়ে আসতে পারে না। বাইরে বের করে আনার বিভিন্ন মেথড আছে। অনেক সময় কি করা হয়, জিনিসটাকে হিট করা হয়, হিট করার ফলে ইলেকট্রন এনার্জি গেইন করে এবং বাইরে জাম্প দিয়ে বেরিয়ে আসে, এই ব্যাপারটাকে বলা হয় থার্মায়োনিক এমিশন। আর ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে কি হয়, এখানে থার্মাল এনার্জি দিচ্ছিলাম, থার্মাল এনার্জি দেওয়ার বদলে আমরা লাইট এনার্জি দিচ্ছি, জাস্ট এটাই ডিফারেন্স। লাইট এনার্জি দিয়ে আমি যখন ইলেকট্রনকে বের করে নিই তখন এটা ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার ইন্টারেস্টিং হচ্ছে, যখন কোনো ভোল্টেজই এদের মধ্যে নেই, কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই, তখনও আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফটো কারেন্ট পাই। এরপর আমি যদি ভোল্টেজটাকে পজিটিভ করি, যদিও এখানে ব্যাটারিটা এভাবে আছে, কিন্তু আমি যদি ব্যাটারিটিকে সাপোজ উল্টে যদি দিতাম, তাহলে এটাকে যদি পজিটিভ করতাম, তাহলে ভোল্টেজটা যত বাড়াবো তত কারেন্ট বাড়বে, বাড়তে বাড়তে একটা পয়েন্টের পরে দেখা যাবে যে যতই ভোল্টেজ বাড়াই না কেন কারেন্ট আর বাড়ছে না, এটা ফিক্সড হয়ে যাচ্ছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা এই এক্সপেরিমেন্টে ইউজ করা হবে, সেটা হলো যে ভোল্টেজটাকে যদি নেগেটিভ করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই ইলেকট্রনগুলোকে যেতে মানে বাধাপ্রাপ্ত হবে। এখানে যদি নেগেটিভ ভোল্টেজ থাকে, ওরা রিপেল করবে, তাহলে কারেন্টের পরিমাণটা কমতে থাকবে, কমতে কমতে একটা সার্টেন ভোল্টেজে গিয়ে কারেন্টের ভ্যালু হবে 0। তাহলে এই অ্যামাউন্ট অফ ভোল্টেজটা কি করছে, দিস অ্যামাউন্ট অফ নেগেটিভ ভোল্টেজ অর রিভার্স ভোল্টেজ is stopping the electrons. ওকে, তাহলে এই ভিএস কে বলা হয় স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল। ওকে, তো এটা গেল এই ব্যাপারটা। এখন ফ্রিকোয়েন্সি অফ লাইটটা তো ফিক্সড,
এবার আমি মনে করি যে এই বাল্বটার ফ্রিকোয়েন্সিটা ফিক্স, মানে রেডটাকে ফিক্সড রেখে আমি ব্রাইটনেসটাকে চেঞ্জ করলাম এই বাল্বের। ঠিক আছে, ব্রাইটনেস চেঞ্জ করা বা ইন্টেন্সিটি চেঞ্জ করা। ইন্টেন্সিটি চেঞ্জ করলে যেটা দেখা যাবে সেটা হলো স্টপিং পোটেনশিয়ালটা একই থাকবে, কিন্তু ইন্টেন্সিটি কমালে ব্যাপারটা এরম হবে, আর ইন্টেন্সিটি বাড়ালে ব্যাপারটা এরম হবে। অর্থাৎ স্যাচুরেশন কারেন্টটা বাড়বে, 0 ভোল্টেজের কারেন্টটাও বাড়বে, কিন্তু ভিএসটা ফিক্সড, I1, I2, I3। এগুলো সবই হচ্ছে কি ফটো ইলেকট্রিক এফেক্টের অবজারভেশন, এখনো ফোটন থিওরিতে ঢুকিনি। তাহলে এটা হচ্ছে অবজারভেশন 1। আরেকটা সেট অফ অবজারভেশন কি, আমি এখানে কি করেছি, ফ্রিকোয়েন্সিটা ফিক্সড রেখেছি, ইন্টেন্সিটিকে ভ্যারি করেছি। তার বদলে আমি যদি এরকম করি যে বাল্বের ব্রাইটনেস বা ইন্টেন্সিটি, বাবা ইন্টেন্সিটিকে বোঝানো আবার, ঠিক আছে, ইন্টেন্সিটি এটাকে যদি আমি ফিক্সড রাখি, রেখে আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারি করি, অর্থাৎ একবার রেড লাইট ইউজ করলাম, একবার ব্লু ইউজ করলাম, একবার গ্রিন ইউজ করলাম, সো ফ্রিকোয়েন্সি 3 রকম নিলাম, ধরা যাক নিউ 1, নিউ 2, নিউ 3। তখন কি দেখা যাবে, তখন দেখা যাবে যে এইটা ফিক্সড আছে, মানে এই যে স্যাচুরেশন কারেন্ট সেইটা ফিক্সড, ফটো কারেন্ট ভার্সেস ভোল্টেজ, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য বিভিন্ন রকম, VS3, VS2 and VS1। এবং দেখা যাবে যে যার ফ্রিকোয়েন্সি বেশি, যদি নিউ3 যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হয়, তাহলে স্টপিং পোটেনশিয়ালটাও বেশি হচ্ছে। এটা হচ্ছে অবজারভেশন 2। তাহলে এই যে দু ধরনের অবজারভেশন দেখা গেল, যে একটা স্যাচুরেশন কারেন্ট থাকে, মানে একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির ক্ষেত্রে ভোল্টেজ যতই বাড়াই না কেন স্যাচুরেশন কারেন্টটা ফিক্সড, এবার ইন্টেন্সিটি বাড়ালে তবেই স্যাচুরেশন কারেন্ট বাড়ে। বা এই যে স্টপিং পোটেনশিয়াল, যেটা কিনা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর, ফ্রিকোয়েন্সি বাড়লে স্টপিং পোটেনশিয়াল বাড়ে। এই যে অবজারভেশনগুলো, এগুলো ওয়েভ দিয়ে কোনো মতেই ঠিকঠাকভাবে এক্সপ্লেন করা যায় না। ওয়েভ থিওরি সিম্পলি ক্যানট এক্সপ্লেন। অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু অনেক আগে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু এক্সপ্লেনেশনটা পাওয়া যায়নি। ঠিক আছে, এটা ডিটেলসটা কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস নিশ্চয়ই শুরু হয়েছে 4th সেমের, তো সেখানে তোরা আরো ডিটেলে ব্যাপারটা পড়বি। যে আমি যদি একটা ওয়েভ ভাবি, এমনি নিজেরাও যদি একটুখানি ভাবিস, তাহলে নিজেরাও কিছু কিছু রিজন নিজেরাই মানে বুঝতে পারবি যে ওয়েভ থিওরি দিয়ে কেন এগুলোকে এক্সপ্লেন করা যায় না। প্রথমত আমি জাস্ট একটা বলছি, যে ধর ওয়েভ আছে, এবার ওয়েভের মতো এসে পড়ছে লাইটটা, তো ইন্টেন্সিটি যেমনই হোক, ধরা যাক I1 একটা ফিক্সড ইন্টেন্সিটি, তা ওয়েভটা আসছে, ইলেকট্রনগুলো ওয়েভের এনার্জি অ্যাবজর্ব করছে, ইলেকট্রনস প্লাস ওয়েভ এনার্জি, তাই তো, এবং তারা মেটেরিয়াল থেকে বেরিয়ে আসছে। তা ইন্টেন্সিটি যদি কম হয়ও, আমি যদি যথেষ্ট পরিমাণ ওয়েভ মেটেরিয়ালের উপর ফেলি, তাহলে এটা কেন এইখানেই দাঁড়িয়ে যাবে? মানে এটা তো অ্যাকচুয়ালি এরম হওয়া উচিত নয়। এটা ইলেকট্রনগুলো এরম ভাবে করে 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 এটা কনসিস্টেন্টলি বাড়তেই থাকা উচিত। কেননা যত কম ব্রাইটনেসেরই লাইট হোক না কেন, যদি কন্টিনিউয়াসলি ওয়েভ এসে ইলেকট্রনের উপর পড়তে থাকে, তাহলে ইলেকট্রনগুলোর উচিত কন্টিনিউয়াসলি ওয়েভের এনার্জিটা অ্যাবজর্ব করা এবং মেটেরিয়াল থেকে বেরিয়ে আসা। কেন এটা হবে যে একটা নির্দিষ্ট ইন্টেন্সিটিতে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্টই বেরোয়, তার থেকে বেশি কারেন্ট পেতে গেলে আমাকে বাল্বের ব্রাইটনেস বাড়াতে হবে? এটা কেন? ওয়েভ দিয়ে এটা এক্সপ্লেন করা যায় না। এরকম আরো প্রত্যেকটারই এরকম এক একটা করে ব্যাখ্যা আছে। আইনস্টাইন দেখিয়েছিলেন যে ওয়েভ দিয়ে এটা মোটেও এক্সপ্লেন করা যাবে না। এটা এক্সপ্লেন এইভাবে করা যাবে যে ইন্টেন্সিটি অফ লাইট ইজ
number of photons, number matters per unit time, আর energy of photons সেটা completely depends on frequency, যেটা again ওয়েভ থিওরি থেকে পাওয়া যায় না। অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি এনার্জি কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। তাহলে একটা ফোটনের এনার্জিটা হচ্ছে h nu। নাও what is happening is electron is absorbing this h nu। এবার কিছুটা এনার্জি কিসে খরচ হয়ে যাবে? এই যে একটা ব্যারিয়ার থাকে সারফেসে, সেটাকে ওভারকাম করার জন্য কিছুটা এনার্জি ওর খরচ হবে। কতটা এনার্জি খরচ হবে ব্যারিয়ারটাকে ওভারকাম করার জন্য? ধরা যাক সেটা হচ্ছে W নট, W নট না, ধরা যাক সেটা হচ্ছে অনলি W। তাহলে W অ্যামাউন্ট অফ এনার্জি খরচ হয়ে যাবে, আর h নিউটাও গেইন করেছে, তাহলে ডাব্লুটা খরচ হবে। তাহলে ব্যালেন্স অ্যামাউন্টটা কত থাকলো? h নিউ অ্যাবজর্ব করেছে মাইনাস ডাব্লু। তাহলে এই যে বাকিটুকু যেটা থাকলো সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস। ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এটা নিশ্চয়ই স্টপিং পোটেনশিয়াল ইনটু ইলেকট্রনের চার্জ হবে। কেননা যখন আমি অপোজিট ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করছি, নেগেটিভ ভোল্টেজ, তখন তো ইলেকট্রনগুলোকে রিপেল করছে। নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে করতে যখন ভিএস অ্যাপ্লাই করছি তখন ফটোকারেন্ট জিরো। তার মানে কি ভিএস পোটেনশিয়াল is stopping all electrons, which means it is stopping the মানে কি বলবো most মানে the fastest electron, মানে it is stopping the maximum kinetic energy ওলা electrons। যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি তাকেও ভিএস থামিয়ে দিচ্ছে। তাহলে ভিএস পোটেনশিয়ালের মধ্যে দিয়ে পাস করার জন্য ইলেকট্রনের অ্যামাউন্ট অফ এনার্জি লস কত হচ্ছে? ইভিএস। তাহলে নিশ্চয়ই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইভিএস। হিয়ার কামস দ্য এক্সপেরিমেন্ট। তাহলে এখানে আমি পরিষ্কার পাচ্ছি যেটা, সেটা হলো h নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন ইজ ইকুয়াল টু ইভিএস, এবং এই ভিএসটা কিন্তু ক্যান বি ডিটারমাইন্ড এক্সপেরিমেন্টালি। ঠিক আছে, এবার আসে আমাদের এক্সপেরিমেন্টে। আর ও আচ্ছা, এই যে ডাব্লু, এই ডাব্লুটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, ওই ব্যারিয়ারটা ওভারকাম করতে যতটা এনার্জির দরকার হয়। ওকে, তাহলে এবার আসি এক্সপেরিমেন্টে। আমরা যে ডেটাগুলো নেব বলছি, আচ্ছা আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা হবে এইরকম। এখানে এটা হচ্ছে লাইট সোর্স, এখানে একটা ফিল্টার বসানো আছে। এই ফিল্টারটা দিয়ে লাইটের কালার চেঞ্জ করা যাবে। ঠিক আছে, মানে এই যে ব্লু বক্সটা, ওখানে তো লিখতে পাচ্ছি না, এখানে দেখাচ্ছি। এখান থেকে আমরা লাইট ফেলবো, এখানে একটা ফিল্টার আছে,
যেখানে ইচ্ছে মতো রেড, ব্লু, গ্রিন ইত্যাদি ফিল্টার ইউজ করে ইউ ক্যান চেঞ্জ দ্য কালার অফ লাইট। কালার অফ লাইট অর্থাৎ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়েভলেংথ অফ লাইট। তো এখানে হাতে করে ফিল্টার বসাতে পারবো না, আমরা এখান থেকে লাইটের, ও আচ্ছা এটা যখন করবো তখন করা যাবে, এখান থেকে আমরা লাইটের ওয়েভলেংথ চেঞ্জ করবো। ঠিক আছে, আচ্ছা এবার এই যে গোল মতন যে জিনিসটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা সর্ট অফ আ বাল্ব। এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা, এটা হচ্ছে এখানকার এই জিনিসটা। তারপর এখানে ভোল্টমিটার, যেখানে আবার ভোল্টেজটাকেও কন্ট্রোল করা যাবে, মানে এটা অ্যাকচুয়ালি ভোল্টমিটার না, এটা হচ্ছে ভোল্টমিটার মানে এটা অ্যাকচুয়ালি ভোল্টেজ সোর্স, যেখানে ভোল্টেজটাও একই সঙ্গে দেখাবে। অ্যান্ড উই ক্যান ভ্যারি, মানে এখানে রিওস্ট্যাটের সিস্টেমটা রাখেনি, যেটা আগের দিনের এক্সপেরিমেন্টে রিওস্ট্যাটটা ছিল, এখানে সেটা রাখেনি। তাহলে আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব, আমরা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করব। অ্যাকচুয়ালি রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা কারেন্টটাকে জিরোতে নিয়ে আসব। ঠিক আছে, সেইভাবে আমরা স্টপিং পোটেনশিয়ালটাকে বার করব। আর আমরা বিভিন্ন কালারের জন্য জিনিসটাকে ইউজ করতে পারি, এবং আমরা এই নবটাকে ঘুরিয়ে বিভিন্ন ইন্টেন্সিটির জন্যও ব্যাপারটাকে স্টাডি করতে পারি। তাহলে আমাদের মেন যেটা করতে হবে, মানে মেন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে উই নিড ডিফারেন্ট ইন্টেন্সিটি, যেটা লাইট সোর্সের এখান থেকে পাচ্ছি। আচ্ছা, উই নিড ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেংথ, যেটা আমরা ফিল্টার থেকে পাচ্ছি। তারপর আমরা কি স্টাডি করছি, আমরা স্টাডি করছি স্টপিং পোটেনশিয়াল ফর ডিফারেন্ট মেটেরিয়ালস। ঠিক আছে, এবার এক্সাক্ট ডেটা কালেকশনটা কি করছি, একটা কন্ডিশন থাকবে। ফটোইলেকট্রিক এফেক্টের স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্টে অবজারভেশন দু ধরনেরই হতে পারে। এক হচ্ছে ইন্টেন্সিটি ফিক্সড, ফ্রিকোয়েন্সি চেঞ্জ। ডেটাটা কি, একটু ভেরিয়েশন আছে, এক্সপেরিমেন্ট স্পেসিফিক এটা, সেটা হচ্ছে ফটো কারেন্ট ভার্সাস রিভার্স পোটেনশিয়াল। বুঝলি তো, মানে হচ্ছে আমরা এক্সপেরিমেন্টে আগেই বলছিলাম যে এক্সপেরিমেন্টে আমরা কিন্তু পজিটিভ সাইডটা অ্যাকচুয়ালি দেখবো না, মানে এই সাইডটা আমরা দেখবো না, আমরা নেগেটিভটাই দেখবো। মানে রিভার্স পোটেনশিয়াল, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করতে করতে একটা সময় কারেন্টটা জিরো হয়ে যাবে, ওই পর্যন্তই আমরা দেখব। যার জন্য এখানে অ্যানোডের উপর লাইটটা ফেলেছে, আর ক্যাথোডে হয় 0 ভোল্ট থাকবে, আর না হলে আস্তে আস্তে ব্যাপারটা নেগেটিভ হবে। সো বেসিক্যালি হোয়াট উই আর স্টাডিং হিয়ার ইন দিস এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে ফটো কারেন্ট ভার্সাস রিভার্স পোটেনশিয়াল। তা একবার ইন্টেন্সিটি ফিক্সড, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, আরেকবার ফ্রিকোয়েন্সি ফিক্সড, ইন্টেন্সিটি চেঞ্জ হবে। আবার একই গ্রাফ হবে, ফটো কারেন্ট ভার্সাস রিভার্স পোটেনশিয়াল। আচ্ছা, যখন ইন্টেন্সিটি ফিক্স থাকবে আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে তখনকার কথা বলছি। জিরো ভোল্টেজ একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফটো কারেন্ট, যেহেতু ইন্টেন্সিটি ফিক্সড, এই গ্রাফটাতে একটু আসি, কোথায় গেল, এই যে 0 ভোল্টেজের কারেন্টের অ্যামাউন্টটা সেম। ঠিক আছে, এখানে নিচেরটা অবশ্য আঁকাটা একটু ঠিকঠাক হয়নি, যাই হোক 0 ভোল্টেজ পর্যন্ত কারেন্টের অ্যামাউন্টটা সেম। সো
ফিক্সড ইন্টেন্সিটি, সুতরাং এইটা এই। এবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ মানে হচ্ছে স্টপিং পোটেনশিয়াল ডিফারেন্ট। আচ্ছা, রিভার্স পোটেনশিয়াল যত বাড়বে অবভিয়াসলি ফটোকারেন্ট তত কমবে। তাহলে এরকম কিছু একটা হবে এবং একটা সময় পরে ব্যাপারটা জিরো হয়ে যাবে। এই যেখানে জিরো হলো সেটা হচ্ছে আমার স্টপিং পোটেনশিয়াল। ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়াই তাহলে স্টপিং পোটেনশিয়াল বাড়বে, সো এটা এরকম হবে কিছু একটা Vs2। ফ্রিকোয়েন্সি যদি আমি আরো বাড়াই তাহলে স্টপিং পোটেনশিয়াল আরো চেঞ্জ হবে, Vs3 হবে। ডিফারেন্ট কালার ইউজ করলে এইরকম গ্রাফ পাওয়া যাবে। আচ্ছা, যদি ফ্রিকোয়েন্সি ফিক্সড রাখি তাহলে স্টপিং পোটেনশিয়ালটা ফিক্স থাকবে, কিন্তু ইন্টেন্সিটি চেঞ্জ করছি তাহলে 0 ভোল্টেজে যে ফটো কারেন্টের ভ্যালু সেটা চেঞ্জ হবে। যদি কম ইন্টেন্সিটি থাকে তাহলে গ্রাফ উইল লুক লাইক দিস। যদি ইন্টেন্সিটি বাড়াই, কেননা ইন্টেন্সিটি বাড়লে কি হচ্ছে, নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম এই জিনিসটা বৃদ্ধি পাচ্ছে। যত বেশি সংখ্যক ফোটনস বেরোবে তত বেশি সংখ্যক ইলেকট্রন, মানে নাম্বার অফ ইলেকট্রনস, তত বেশি সংখ্যক ইলেকট্রন ফোটনগুলোকে অ্যাবজর্ব করবে এবং ততই বেশি সংখ্যক ইলেকট্রন পার ইউনিট টাইম বেরিয়ে আসবে, অর্থাৎ ফটোকারেন্টের অ্যামাউন্টটা বাড়বে। এই ঠিক আছে। আচ্ছা, এই দুটো ডেটা আমরা নেব, প্লাস হচ্ছে the photoelectric equation goes like this. The photoelectric equation is h nu মানে ke max equal to evs equal to h nu minus work function। ঠিক আছে, therefore আমি যদি ফ্রিকোয়েন্সি ভার্সাস ইভিএস এটাকে প্লট করি তাহলে নিশ্চয়ই একটা স্ট্রেট লাইন পাবো। যেই স্ট্রেট লাইনের এখানে যেখানে কাট করছে এটা ডিফারেন্ট মেটেরিয়াল। ঠিক আছে, কারণ আমার এক্সপেরিমেন্টাল সেটআপে আমার মেটেরিয়াল চুজ করারও ফ্রিডম আছে। এই বাল্বটা যদি চেঞ্জ করে দিই তাহলেই মেটেরিয়াল চেঞ্জ হবে। বাল্ব এখানে চেঞ্জ করতে পারবি না, এখানে মেটেরিয়াল চুজ করা যাবে, কপার, সোডিয়াম, জিঙ্ক, প্ল্যাটিনাম, আননোন। তো ডিফারেন্ট মেটেরিয়ালের জন্য ডিফারেন্ট ওয়ার্ক ফাংশন। আমি যদি ওয়ার্ক ফাংশনটাকে এইভাবে লিখি, যেখানে তাহলে নিউ নটকে বলতে হবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, রাইট? তাহলে কোনো একটা মেটেরিয়ালের জন্য নিউ নট 1 থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, কোনো একটা মেটেরিয়ালের জন্য নিউ নট 2 হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে স্টপিং পোটেনশিয়ালটা আই ক্যান ডিটারমাইন ফ্রম বোথ অফ দিস গ্রাফস। ক্লিয়ার? স্টপিং পোটেনশিয়াল পেয়ে গেলে তারপর I can plot EVS versus nu and can check whether this is a straight line. এবং তারপর আমি কোনো একটা আননোন মেটেরিয়াল নিয়ে সেটাকে আইডেন্টিফাইও করতে পারি। কোনোটা আননোন মেটেরিয়াল নিলাম, তার ওয়ার্ক ফাংশন মানে তার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পেলাম, সেই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে আমি ওয়ার্ক ফাংশনটাকে বার করলাম এবং আমি একটা গিভেন চার্টের সঙ্গে ম্যাচ করিয়ে সেই মেটেরিয়ালটাকে আমি আইডেন্টিফাইও করতে পারি ইউজিং
ফটো ইলেকট্রিক সেটআপ, যেটা অ্যাকচুয়ালিও ইউজ করা হয় অনেক জায়গায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সংক্ষেপে প্রসিডিওর। এখান থেকে মেটেরিয়াল চুজ করা যাবে, তারপরে আই ক্যান সুইচ অন দ্য লাইট, এরপরে আমি আমার ইচ্ছে মতন কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি এখানে দেখা যাচ্ছে 0 ভোল্টেজে ফটো কারেন্ট 1.14 মাইক্রোঅ্যাম্প। এবার আমি আস্তে আস্তে ভোল্টেজের পরিমাণটা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একটা সময় কারেন্ট বিকামস 0। তাহলে -2.3 ভোল্ট is the stopping potential for wavelength 178 nanometer and intensity of light 5 watt per square meter. এখানে অনেক কিছুই করা যায়। এরিয়া অফ দ্য প্লেট, I can change the area of the plate চাইলে, যদিও ইন্টেন্সিটিটাই ম্যাটার করে। সো এবার আমি যদি এখন ইন্টেন্সিটিটাকে বাড়াই, দেখ ইন্টেন্সিটি বাড়াচ্ছি, ইন্টেন্সিটি চেঞ্জ করলেও দেখা যাবে, ধরা যাক এটা তো কত ছিল 5 ওয়াট পার মিটার স্কোয়ার, -2.3 ভোল্ট হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। এবার আমি এটাকে আবার এখানে নিয়ে গেলাম আর আমি ইন্টেন্সিটিটাকে চেঞ্জ করলাম। হ্যাঁ, এবার আমি আবার যদি স্টপিং পোটেনশিয়াল বার করতে চাই, দেখ ইন্টেন্সিটি চেঞ্জ করলাম তবুও স্টপিং পোটেনশিয়াল কিন্তু একই থেকে গেল। ইন্টেন্সিটি চেঞ্জ করলাম তবু স্টপিং পোটেনশিয়াল একই থেকে গেল, কেননা স্টপিং পোটেনশিয়ালটা লাইটের ফ্রিকোয়েন্সি বা কালারের উপর ডিপেন্ড করছে। এইটাকে যদি আমি চেঞ্জ করি তখন স্টপিং পোটেনশিয়ালটা আবার পাল্টে যাবে। ও এটা তো বেশি হয়ে গেল। আমি যদি লাইটের কালারটা চেঞ্জ করি তখন স্টপিং পোটেনশিয়াল উইল চেঞ্জ। যেমন এখন লাইটের কালার চেঞ্জ করলাম বলে স্টপিং পোটেনশিয়াল এখন -2.70 ভোল্ট। এবার সেম এক্সপেরিমেন্ট ক্যান বি রিপিটেড ফর আদার মেটেরিয়ালস অ্যাজ ওয়েল। ঠিক আছে, তাহলে এইটা একটু নিজেরা করে দেখবি। খুব ভালো হয় যদি একটু কিছু ডেটা নিয়ে গ্রাফটা প্লট করিস। যাই হোক, সেটা আমি কোনো চাপ দেবো না, ফাইনাল ইয়ারকে তো কোনো চাপ দেবোই না, আর মোবাইলে করা একটু মুশকিলও তাছাড়াও। তবে 4th সেমকে আমি বলবো যে যেহেতু তোরা এটা এখন পড়বি, কিছুদিনের মধ্যেই ক্লাস হয়তো হবে, মানে হয়তো এটা পড়ানো হয়ে গেছে বা শিগগিরই পড়ানো হবে, যখন পড়ানো হবে তখন তোরা যদি প্যারালালি এই জিনিসটা করে দেখিস তাহলে তোদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, তো এটা গেল একটা এক্সপেরিমেন্ট। আরেকটা যেটা করাবো ওটা খুব সহজ। এগুলো তো মডার্ন ফিজিক্সের ছিল, মডার্ন ফিজিক্স আরেকটা অন্য দিন পরে করাবো কখনো। আচ্ছা, জেনার্ড ডায়োডের এক্সপেরিমেন্ট। জেনার্ড ডায়োড একটা খুব পরিচিত জিনিস, স্কুলেও সম্ভবত, মানে প্র্যাকটিক্যাল না করে থাকলেও ব্যাপারটা স্কুলেও পড়েছিস তোরা। ডায়োড হচ্ছে পিএন জাংশন ডিভাইস। এবার ডায়োড কারেন্ট ভার্সেস ভোল্টেজ। তো দেখা যায় যে খুব সামান্য পরিমাণ ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ দিলেই তারপরে ব্যাপারটা সোজা উপরে উঠে যায়। কিন্তু আচ্ছা, 4th সেমকে বলছি, তোদের কি ডায়োড পড়ানো শুরু হয়েছে? বা তোরা কি জানিস ডায়োড পড়েছিস তো? না 11-12 থাকে না ইলেকট্রনিক্সে ডায়োড? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমাদের পিএন জাংশন চলছে, সমীর স্যার পড়াচ্ছে। চলছে তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারবি তোরা জিনিসটা। তাহলে যখন ফরওয়ার্ড বায়াস যখন আমি দিচ্ছি, অর্থাৎ পি সাইডে যখন আমি পজিটিভ দিচ্ছি আর এন সাইডে নেগেটিভ দিচ্ছি, ফরওয়ার্ড ভোল্টেজ যখন দিচ্ছি তখন সামান্য ফরওয়ার্ড ভোল্টেজ দিলেই ডিপ্লেশন রিজিয়নটা যেই মুহূর্তে ওভারকাম হয়ে যায় সেই মুহূর্তে কারেন্টটা চড়চড় করে বাড়তে শুরু করে, এক্সপোনেনশিয়ালি বাড়ে। আর যখন আমি উল্টোটা করি, অর্থাৎ এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ, তখন কি হচ্ছে, এখানে হোল আছে, এখানে ইলেকট্রন আছে, তো নেগেটিভটা হোলগুলোকে অ্যাট্রাক্ট করে নেয় আর পজিটিভটা ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়। অতএব কোনো কারেন্টই পাওয়া যায় না, সো ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট। কিন্তু একটা পয়েন্টের পরে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে কারেন্ট বাড়তে থাকে। বেসিক্যালি তখন এটা একটা ব্রেকডাউন হয়।
কোনো রকম বাধা বিপত্তির কোনো ব্যাপারই নেই। অ্যাকচুয়ালি এতটাই স্ট্রং ভোল্টেজ এখানে হচ্ছে যে ইলেকট্রনগুলো হাইলি এনার্জেটিক ইলেকট্রনস। তো আইদার ওরা এই যে বাউন্ড অবস্থায় ছিল, আইদার ওরা বন্ড ব্রেক করে চলে আসে, মানে এরকম ভাবে দেখানোটা ঠিক নয়, সিলিকনের তো 4টে হ্যান্ড। তো এখানে যে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তারা আইদার বন্ডটাকে ব্রেক করে ছুটে আসে, মানে বন্ডগুলো ভেঙে যায় এতটা হাই এনার্জি মানে হাই ভোল্টেজ দেওয়ার ফলে। আর না হলে যেটা হয় সেটা হচ্ছে এই জাংশনটা যখন ক্রস করছে, এই ডিপ্লিশন রিজিয়ন আর কি, এখানটাতে যখন ক্রস করছে তখন ওরা খুব হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাচ্ছে, তাহলে হাই অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। এতটা বেশি এনার্জি পাওয়ার ফলে ওদের কি হচ্ছে, স্পিডটা প্রচন্ড বেড়ে যাচ্ছে। ঠিক আছে, প্রচন্ড স্পিডে গিয়ে ওরা এই বন্ডগুলোতে ধাক্কা মারছে। ধাক্কা মারার ফলে বন্ডগুলো ব্রেক করছে, ব্রেক হয়ে কিছু ফ্রি ইলেকট্রন সৃষ্টি হলো, তারা আবার অন্যান্য বন্ডে গিয়ে ধাক্কা মারলো, মানে মোট কথা ধাক্কাধাক্কি। হ্যাঁ, একটা হতে পারে ডাইরেক্টলি বন্ডগুলো ব্রেক করে গেল বিকজ অফ দিস ভোল্টেজ, আরেকটা হতে পারে যে ধাক্কাধাক্কির মাধ্যমে বন্ডগুলো ব্রেক হলো। ইন আইদার কেস অজস্র ফ্রি ইলেকট্রন সৃষ্টি হলো। এত বেশি ফ্রি ইলেকট্রন সৃষ্টি হওয়ার ফলে রেজিস্ট্যান্স বলে আর কিছু থাকছেই না, রেজিস্ট্যান্স বিকামস ক্লোজ টু জিরো। যেহেতু রেজিস্ট্যান্স কিছুই থাকছে না, তাই ভোল্টেজের চেঞ্জটা প্রায় কিছুই না হতেই প্রচন্ড হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সো ইট বিকামস বেসিক্যালি ইট বিকামস হাইলি কন্ডাক্টিং। তো এই ব্যাপারটাকেই বলা হয় ব্রেকডাউন, এবং এই ভোল্টেজটাকে বলা হয় জেনার ভোল্টেজ। জেনার মানে যেই ডায়োডকে সবসময় মানে ভিজেড ভোল্টেজেই ইউজ করা হয়, তাকে একটু স্পেশাল ভাবে দেখানো হয়, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে জেনার ডায়োডের সার্কিট সিম্বল। এবং জেনার ডায়োডের স্পেশালিটি কি, জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কখনোই চেঞ্জ হয় না। অন্যান্য ডায়োডের ক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন ধরনের ভোল্টেজ আছে, এটা 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 অনেক রকম ভোল্টেজ আছে, কিন্তু ফর আ জেনার ডায়োড voltage across Zener diode is always fixed. ঠিক আছে, তো জেনার ডায়োডের এক্সপেরিমেন্টটা কিছুই না, ওই একটা জেনার ডায়োড নেওয়া হবে এবং you have to draw the static current voltage characteristics of a Y junction diode। ওই আর কি, মানে যে জেনার ডায়োডটা দেওয়া হবে ওটার অ্যাক্রসে কারেন্ট ভার্সেস ভোল্টেজটা তোকে ড্র করতে হবে এবং দেখাতে হবে যে ব্যাপারটা মানে ওই হচ্ছে, মানে এই গ্রাফটাই ফলো করছে, মানে এই থিওরিটিক্যাল গ্রাফটাই ফলো করছে। ওকে, আচ্ছা আমি এটা একটু দেখে নিই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সার্কিট, এটা জেনার ডায়োডের সার্কিট সিম্বল। জেনার ডায়োডকে সবসময় কিসে রাখতে হবে, রিভার্স বায়াসে। এখানে সেটাই করেছে, দেখ এটা নেগেটিভ টার্মিনাল, ডায়োডের ক্ষেত্রে এইটা দিস ইজ নেগেটিভ টার্মিনাল, মানে দিস ইজ এন সাইড আর দিস ইজ পি সাইড। আর জেনার ডায়োডের ক্ষেত্রে এটা এরকম। জেনার ডায়োড দেখতে অরেঞ্জ কালারের হয়, ঠিক আছে, এবং একটা কাঁচ দিয়ে মানে কাঁচ টাইপের মেটেরিয়াল দিয়ে মোড়া থাকে। জেনার ডায়োডের একটা স্পেশালিটি হচ্ছে ও হাই অ্যামাউন্ট অফ হিট বা টেম্পারেচার সহ্য করতে পারে, কারণ যখন এত হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে তখন তো প্রচন্ড গরম হয়ে যায় জেনার ডায়োডটা। তো জেনার ডায়োডগুলো ওইভাবেই তৈরি হয় যাতে হাই অ্যামাউন্ট অফ টেম্পারেচার বাড়লেও মানে ওর অতটা ক্ষতি না হয়। তবে সেফটির জন্য একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, মানে 1/4 ওয়াট, এর থেকে বেশি পাওয়ার জেনার ডায়োডের মানে জেনার ডায়োড যদি কনজিউম করে তাহলে ডায়োডটা পুড়ে যায়, তো এইটা একটু খেয়াল রাখতে হয়। তা জেনার ডায়োড এটা হচ্ছে এন সাইড, এন সাইডে পজিটিভ সাইডটা দেওয়া হয়েছে আর পি সাইডে নেগেটিভ সাইডটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর কি ভেরিয়েবল ভোল্টেজ সোর্স, যদি আগের এক্সপেরিমেন্টের মতো নবযুক্ত ভোল্টেজ সোর্স থাকে, আমি জানি না এখানে কি থাকবে, এ কি রে বাবা,
কি আমার তো ওটা ছিল, ও ও ঠিক আছে, সিমুলেটরটা এক্ষুনি দেখাতে পাচ্ছি না, অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার আউটডেটেড, পরে এটার একটা ব্যবস্থা করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, যদি নবযুক্ত ভোল্টেজ সোর্স থাকে, ও এখানে একটা ডেমো ছবি দিয়েছে, ওরা নবযুক্ত ভোল্টেজ সোর্স দিচ্ছে না। আচ্ছা, যেহেতু নবযুক্ত ভোল্টেজ সোর্স দিচ্ছে না, তাহলে তোকে ভোল্টেজ ভ্যারি করাতে হবে, তোকে তো এইটা প্লট করতে হবে, কারেন্ট ভার্সেস ভোল্টেজ, এটা প্লট করতে হবে। তো ইউ নিড আ ভেরিয়েবল ভোল্টেজ সোর্স, তার জন্য আমার এটা সবসময় খেয়াল রাখবি, যদি রিওস্ট্যাট দিয়ে ভেরিয়েবল ভোল্টেজ সোর্স বানাতে হয়, তাহলে কানেকশন সবসময় কি থাকতে হবে, ভোল্টেজ সোর্সটা তার দুটো এন্ডে, রিওস্ট্যাটের দুটো এন্ড, অর্থাৎ এই যে দেখ, ভোল্টেজ সোর্স তার নেগেটিভ টার্মিনাল থেকে একটা নিচের এন্ড এবং পজিটিভ টার্মিনাল থেকে অন্য আরেকটা এন্ড। মানে রিওস্ট্যাটের ব্যাপারটা কিরকম থাকে, বেসিক্যালি রিওস্ট্যাটের এটা একটা টার্মিনাল থাকে, এটা একটা টার্মিনাল থাকে, এবং আরও একটা টার্মিনাল থাকে যেটা ভেরিয়েবল, ঠিক আছে, এটাকে দিস ইজ কল্ড জকি। তো যখন ভেরিয়েবল ভোল্টেজ সোর্স ইউজ করতে হবে, তখন সবসময় ব্যাটারির দুটো এন্ড থাকবে রিওস্ট্যাটের দুটো এন্ডে। তারপর যেই ডিভাইসে আমি ভেরিয়েবল ভোল্টেজটা দিতে চাইবো, সেই ডিভাইসে কি থাকতে হবে, একটা থাকতে হবে যে কোনো একটা এন্ড, পজিটিভ এন্ড, আর অন্য এন্ডটা থাকতে হবে জকিতে। তাহলে কি হবে, জকি যেমন যেমন মুভ করবে তেমন তেমন তুই, যদি জকি এখানে থাকে, তাহলে এইটুকুর মধ্যে যে ভোল্টেজটা আছে সেইটা ডিভাইসে অ্যাপ্লাইড হবে। কিন্তু এইটা যেন খেয়াল থাকে যে ব্যাটারির দুটো এন্ড থাকবে রিওস্ট্যাটের দুটো এন্ডে, আর জকির এন্ড আর রিওস্ট্যাটের একটা এন্ড থাকবে ডিভাইস। ডিভাইস মানে যেখানে আমি ওটা করতে চাইছি, মানে এই ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই গেল আমার ভেরিয়েবল ভোল্টেজ সোর্সের পার্টটা, মাঝখানে একটা চাবি দেওয়া হলো। তারপরে আমাকে ভোল্টেজ মাপতে হবে, কারেন্ট মাপতে হবে, রাইট? তাহলে জেনার ডায়োডের দুটো এন্ডে ভোল্টমিটার, এবং জেনার ডায়োডের সঙ্গে প্যারালালে অ্যামমিটার। অ্যামমিটার সবসময় প্যারালালে, কেননা কারেন্ট মাপছি, ভোল্টমিটার সরি সিরিজে, আর ভোল্টমিটার হচ্ছে প্যারালালে, কেননা ওটার দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপছি। আচ্ছা, আরএসটা কি, এই একটু আগেই বলছিলাম যে একটা পাওয়ারের রেটিং থাকে 1/4 ওয়াট, এর থেকে বেশি কারেন্ট মানে এর থেকে বেশি পাওয়ার এর মধ্যে দিয়ে পাঠানো যাবে না। তাহলে এটা যেহেতু পি ম্যাক্স, so you need to find out RS to মানে মানে সেভ দ্য জেনার ডায়োড, মানে যাতে কখনোই, যেহেতু একটা পি ম্যাক্স আছে, তাহলে একটা আই ম্যাক্সও থাকা উচিত। জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ সবসময় ভিজেড, তাহলে আই ম্যাক্স has to be equal to P max divided by VZ. ক্লিয়ার? এবার আমার অ্যাপ্লাইড ভোল্টেজ কিছু একটা আছে, ভি অ্যাপ্লাইড, যেই ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি এটা ভেরিয়েবল ভোল্টেজ, কিন্তু তার তো রেঞ্জ থাকবে, ধর মনে কর 0 থেকে 10 ভোল্ট, তাহলে ম্যাক্সিমাম কতটা অ্যাপ্লাইড হতে পারে আমার ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাপ্লাই হতে পারে 10 ভোল্ট। তাহলে আমি কারেন্ট কতটা পেতে পারি, 10 ভোল্ট ডিভাইডেড বাই, ওকে, ঠিক আছে, 10 ভোল্ট এই অ্যামাউন্ট অফ কারেন্ট পেতে পারি। এবার এটা মনে রাখতে হবে যে যখন জেনার ডায়োডটা ওই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ক্যারি করছে, এই যে এই জায়গাটাতে, তখনও রেজিস্ট্যান্স কিন্তু প্রায় 0। তাহলে এই অবস্থায় আমি যদি এই সার্কিটটাকে ভাবি, তাহলে এই জেনার ডায়োডের কিন্তু কোনো রেজিস্ট্যান্সই নেই, ওকে?
তাহলে আমার এই ভেরিয়েবল ভোল্টেজটা যদি 0 থেকে 10 ভোল্টের মধ্যে ভ্যারি করে, এটা বি ঘোষের প্র্যাকটিক্যালে খুব ভালোভাবে করা আছে, 0 থেকে 10 ভোল্টের মধ্যে ভ্যারি করে, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 10 ভোল্ট। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যেন 10 ভোল্ট বাই সাম রেজিস্ট্যান্স আরএস, কেননা জেনার ডায়োডে তো রেজিস্ট্যান্স 0, তাহলে সার্কিটে তো কিছু একটা রেজিস্ট্যান্স দিতে হবে, না তো প্রচুর কারেন্ট ফ্লো করে যাবে। তাই আমাকে জেনার ডায়োডের সঙ্গে সিরিজে আরএস একটা অ্যাড করতে হবে, এবং আমাকে খেয়াল রাখতে হবে যাতে 10 ভোল্ট বাই আরএস এটা যেন মানে কখনোই আই ম্যাক্সের থেকে বেশি না হয়ে যায়। ঠিক আছে, আরএসটা এই কারণেই দেওয়া হয়, কেননা ব্রেকডাউন রিজিয়নে সার্কিটে কোনো রেজিস্ট্যান্স থাকে না, এই অবস্থায় জিরো রেজিস্ট্যান্স মানে প্রচুর কারেন্ট। তা আমার তো ওরকম প্রচুর কারেন্ট হলে হবে না, আমার একটা কারেন্টের ম্যাক্সিমাম রেটিং আছে, আমি 1/4 ওয়াট এর থেকে বেশি পাওয়ার ডিসিপেট করতে পারি না। তো সেইভাবে একটা ক্যালকুলেশন করে আরএস এর ভ্যালু বের করতে হবে। তবে এটাও একটা ব্যাপার যে আমি তো মানে কি বলবো, মানে 1/4 ওয়াট, এটা এক একটা ডায়োডের জন্য যদিও এক এক রকম হয়, 1/4 ওয়াটটা ম্যাক্সিমাম লিমিট বলে আমি 1/4 ওয়াটেই নিয়ে যাব জিনিসটাকে, এটা তো ঠিক নয়। একটু সামান্য, কেননা যে কোনো সোর্সে একটু ফ্লাকচুয়েশন থাকে, মানে এটা তো তোরা রিয়েল লাইফে যেহেতু প্র্যাকটিক্যাল গুলো করিসনি, কোনো ব্যাটারি যদি বলে আমি 10 ভোল্ট দিচ্ছি, তার মানে এই নয় যে ও এক্স্যাক্টলি 10 ভোল্ট দিচ্ছে, এই 10টা 10.5 ভোল্টও হতে পারে ইন রিয়েলিটি। তাই কখনোই ওই মাথায় মাথায় গিয়ে কাজ করা উচিত না, এটা এক্সপেরিমেন্টারের চয়েস। অনেকে কি করে 1/4 ওয়াটের আরেকটু কমে ব্যাপারটাকে রাখে, 1/8 ওয়াট, বা আরেকটু কমে কেউ রাখতে পারে 1/10 ওয়াট, এটা নিজের সেফটি নিজের কাছে। তো দিস ইজ দ্য পারপাস অফ কানেক্টিং দিস আরএস। আচ্ছা, এই হলো নাও। আচ্ছা, এইবার এখানে একটা লোড রেজিস্ট্যান্স অ্যাড করেছি, এটা অ্যাকচুয়ালি না করলেও চলতো, মানে শুধুমাত্র যদি জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে চাই তাহলে এইটুকুই সাফিসিয়েন্ট। এখানে লোড রেজিস্ট্যান্সটা ড্র করেছে, তার অ্যাক্রসে ভোল্টেজ মাপছে একটাই জিনিস দেখানোর জন্য যে ভিজেড ইজ কনস্ট্যান্ট, বা বলতে চাইছে যে একটা জেনার ডায়োডের অ্যাক্রসে আমি যদি আমার কোনো একটা ডিভাইস ইউজ করি, যেমন আমি আমার মোবাইল ফোনটাকে চার্জ দিচ্ছি, এটা খুব বাজে এক্সাম্পল দিচ্ছি কিন্তু যাই হোক দেওয়া যেতে পারে, আর তোদের চেনা একটা জিনিস। হ্যাঁ, তো আমি মোবাইল ফোনটাকে একটা ফিক্সড ভোল্টেজেই চার্জ দিতে চাই, তো উইথ জেনার ডায়োড দিস ইজ পসিবল। তো একটা ডিভাইসকেই রিপ্রেজেন্ট করছে এরকম একটা লোড রেজিস্ট্যান্স দিয়ে, এবং সেটার অ্যাক্রসে ভোল্টেজ মেপে দেখাতে চাইছে যে জেনার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাই হোক না কেন, মানে এখানে তো অ্যামমিটার আছে, কারেন্ট যাই হোক না কেন এই ভোল্টেজটা সবসময় ফিক্স, মানে লোড ভোল্টেজ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জেনার কারেন্ট। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় ভোল্টেজ রেগুলেশন। মানে জেনার ডায়োডের মধ্যে দিয়ে যাই খুশি কারেন্ট পাস করুক না কেন, জেনার ডায়োডের অ্যাক্রসে আমি যে ডিভাইসটা কানেক্ট করেছি তার ভোল্টেজ ইজ ওয়েল রেগুলেটেড। রেগুলেটেড মানে হচ্ছে নিয়ন্ত্রিত। তো জেনার ডায়োডের অ্যাক্রসে যে ডিভাইস আছে সেই ডিভাইসের অ্যাক্রসে ভোল্টেজটা খুব ভালোভাবে কন্ট্রোলড, সেইটা বোঝানোর জন্য এই জিনিসটা কানেক্ট করেছে। অ্যান্ড নাও এবার এই সার্কিটটাকে ফলো করেই হচ্ছে এই সার্কিটটা তৈরি হয়েছে, এই কমলা রঙের যে জিনিসটা জেনার ডায়োড। আরএসটা এখানে দেখতে পাচ্ছি আমি দুটো আরএস ইউজ করেছে, দুটো রেজিস্ট, ও আচ্ছা না না একটা আরএল, রাইট, এখানে একটা লোড রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে আরএস। ঠিক আছে, এইটা হচ্ছে আরএস আর এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। যাই হোক, সিমুলেটরটা তো ওপেন হচ্ছে না, ওটা একটু দেখতে হবে আমার কি হলো। তোদের যদি হয় তাহলে প্রথম দিন আগের দিন যেভাবে দেখেছি ওইভাবে তোরা সার্কিটটা কানেক্ট করবি। সার্কিট পুরোপুরি কানেক্ট না হলে কিন্তু কোনো ডেটা নিতে পারবি না, আর ডেটা তোদের নিতে হবে ভোল্টেজ ভার্সাস, মানে জেনার ভোল্টেজ ভার্সাস জেনার কারেন্ট, এবং তার সঙ্গে এখানে আরেকটা লোড ভোল্টেজ মেজার করা একটা সেটআপ আছে, তাহলে সেটাও নিতে হবে, অর্থাৎ জেনার কারেন্ট ভার্সাস জেনার ভোল্টেজ ভার্সাস লোড ভোল্টেজ। এখানে পাবি লোড ভোল্টেজ
এখানে পাবি জেনার কারেন্ট, আর এইখানে যে ভোল্টেজটা দেওয়া আছে, ভোল্ট মিটারটা দেওয়া আছে, এখানে পাবি জেনার ভোল্টেজ। ঠিক আছে, তাহলে গুড লাক, একটু ট্রাইটাই করিস, করে দেখ যেরকম হওয়া উচিত সেই রকম টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে কিনা।